আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। শান্তি আলোচনার মাঝে রাশিয়ার হামলা, অবাক হননি ট্রাম্প। অস্তিত্ব বাঁচাতে ইরানে যুদ্ধ ঠেকাতে মরিয়া তুর্কিয়ে। যুদ্ধজাহাজে হামলার চেষ্টা ইরানের, পাল্টা আঘাত মার্কিন বাহিনীর। যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরায়েল, কড়া বার্তা। সাগরের নিচে পাতা আছে ইরানি ব্ল্যাক হোল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শান্তি আলোচনার মাঝে রাশিয়ার সাম্প্রতিক হামলা এবং সেই ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে একদিকে চলছে কূটনৈতিক তৎপরতা আর অন্যদিকে যুদ্ধের ময়দানে বারুদের গন্ধ, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এবং বিশ্লেষকরা মনে করছেন যে এই দ্বিমুখী আচরণ আসলে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার অংশ হতে পারে। যখন বিশ্ব নেতারা আশা করছিলেন যে শান্তি আলোচনার টেবিল হয়তো চলমান সংঘাতের একটি সমাধান বের করে আনবে, ঠিক তখনই রাশিয়ার এই আক্রমণ সেই আশার গুড়ে বালি ঢেলে দিয়েছে। তবে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া, যিনি এই ঘটনায় খুব একটা অবাক হননি বলে মন্তব্য করেছেন। এবং তার এই বক্তব্যের পেছনে রয়েছে গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ ও অতীত অভিজ্ঞতার সমীকরণ। ট্রাম্প বরাবরই বলে আসছেন যে বর্তমান বৈশ্বিক নেতৃত্ব এবং কূটনৈতিক দুর্বলতার কারণেই সংঘাত এতটা দীর্ঘস্থায়ী হচ্ছে। আর শান্তি আলোচনার নামে যে সময়ক্ষেপণ করা হচ্ছে তা আসলে উভয় পক্ষের জন্যই নতুন করে শক্তি সঞ্চয়ের একটি কৌশল মাত্র। তাই যখন হামলার খবর আসে তখন সেটি তার কাছে অপ্রত্যাশিত কিছু ছিল না, বরং তিনি হয়তো আগেই আন্দাজ করেছিলেন যে প্রতিপক্ষকে চাপে রাখতে আলোচনার মাঝেই সামরিক শক্তি প্রদর্শন করা হবে। যুদ্ধের ময়দানে এই ধরনের কৌশল নতুন কিছু নয়। ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে আলোচনার টেবিলে বসার ঠিক আগ মুহূর্তে বা চলাকালীন সময়ে এক পক্ষ অন্য পক্ষের উপর হামলা চালিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চায়, যাতে সমঝোতার শর্তগুলো নিজেদের অনুকূলে আনা যায়। আর রাশিয়া ঠিক সেই পথেই হাঁটছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। ট্রাম্পের এই অবাক না হওয়া মূলত বিশ্ব রাজনীতির সেই রূঢ় বাস্তবতাকে ইঙ্গিত করে, যেখানে প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। এবং তিনি মনে করেন যতক্ষণ না পর্যন্ত শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততক্ষণ এই ধরনের হামলা পাল্টা হামলা চলতেই থাকবে। এদিকে সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই ঘটনায় বেশ হতাশ, কারণ তারা মনে করেছিলেন হয়তো এবার একটি যুদ্ধবিরতির ঘোষণা আসবে। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র, যেখানে মিসাইল আর আর্টিলারির শব্দে আলোচনার পরিবেশ ধূলিসাৎ হয়ে গেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ট্রাম্পের পররাষ্ট্রনীতি সবসময়ই একটু ভিন্ন ধাঁচের হয়। তিনি সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন, এবং এই ঘটনাতেও তিনি তার সেই স্বভাবসুলভ ভঙ্গিতেই বুঝিয়ে দিলেন যে বর্তমান পরিস্থিতিতে অবাক হওয়ার মতো কিছু নেই, বরং এটাই এখনকার নিউ নরমাল হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা বলা মুশকিল, তবে ট্রাম্পের এই মন্তব্য মার্কিন রাজনীতিতেও নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। কারণ সামনেই নির্বাচন, এবং সেখানে এই যুদ্ধ ও পররাষ্ট্রনীতি একটি বড় ইস্যু হয়ে দাঁড়াবে। তাই ট্রাম্প চাইছেন এই ঘটনাগুলোকে কাজে লাগিয়ে বর্তমান প্রশাসনের দুর্বলতাগুলোকে সামনে নিয়ে আসতে। আপনার কি মনে হয় শান্তি আলোচনার মাঝে এই হামলা? তুরস্কের বর্তমান অবস্থান এবং ইরানে সম্ভাব্য যুদ্ধ এড়াতে তাদের মরিয়া প্রচেষ্টা এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তুরস্ক খুব ভালোভাবেই জানে যে প্রতিবেশী ইরানে যদি কোনো বড় ধরনের সংঘাত বা যুদ্ধ শুরু হয় তবে তার সরাসরি প্রভাব আঙ্কারার ওপর পড়বে, এবং সেটি কেবল রাজনৈতিক নয় বরং তুরস্কের অস্তিত্ব ও অর্থনীতির জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে তুরস্ক এবং ইরান একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর তাই সীমান্তে অস্থিরতা তৈরি হলে তা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য অশনি সংকেত। বিশেষ করে শরণার্থী সমস্যা, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় তুর্কি প্রশাসন এখন কূটনৈতিকভাবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। প্রেসিডেন্ট এরদোয়ান এবং তার প্রশাসন বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে এবং দ্বিপাক্ষিক আলোচনায় বারবার এই বার্তাটিই দিতে চাইছেন যে ইরানে যুদ্ধ মানে পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দেওয়া, যার তাপ থেকে ইউরোপও বাঁচতে পারবে না। আর তুরস্ক যেহেতু এশিয়া ও ইউরোপের সংযোগ
সংযোগস্থল, তাই তারা কোনোভাবেই চায় না তাদের সীমান্তে আরেকটি সিরিয়া বা ইরাকের মতো পরিস্থিতির সৃষ্টি হোক। তুরস্কের এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা একদিকে যেমন পশ্চিমা বিশ্বের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে রাশিয়ার সাথেও ভারসাম্য বজায় রেখে চলছে, কারণ তারা জানে যে কোনো একপাক্ষিক সিদ্ধান্ত তাদের বিপদ আরও বাড়িয়ে দিতে পারে। অর্থনৈতিক দিক থেকেও তুরস্ক এখন খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো সমস্যাগুলো তাদের ভোগাচ্ছে। এই অবস্থায় যদি প্রতিবেশী দেশে যুদ্ধ বাধে, তবে বাণিজ্যের পথগুলো বন্ধ হয়ে যাবে, জ্বালানি সরবরাহ বিঘ্নিত হবে এবং নতুন করে লাখ লাখ শরণার্থীর স্রোত তাদের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দিতে পারে, যা সামাল দেওয়া এরদোয়ান সরকারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এছাড়া আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও তুরস্কের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ ইরান দুর্বল হয়ে পড়লে বা সেখানে ক্ষমতার পালাবদল হলে মধ্যপ্রাচ্যে নতুন কোনো শক্তির উত্থান হতে পারে, যা তুরস্কের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী। তাই তুর্কি কূটনৈতিকরা এখন দিন-রাত পরিশ্রম করছেন যাতে উত্তেজনা প্রশমিত করা যায় এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা যায়। তারা চাইছে না যে তাদের ঘরের পাশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হোক। তুরস্কের এই কূটনৈতিক দৌড়ঝাঁপ প্রমাণ করে যে আধুনিক বিশ্বে যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তার প্রভাব প্রতিবেশী দেশগুলোর অস্তিত্বের মূলে আঘাত করে। আর ঠিক এই কারণেই তুরস্ক এখন যুদ্ধ নয়, শান্তি চাই এই নীতির ওপর ভিত্তি করে তাদের পররাষ্ট্রনীতি সাজাচ্ছে। সমুদ্রে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যুদ্ধজাহাজে ইরানের হামলার চেষ্টা এবং মার্কিন বাহিনীর পাল্টা আঘাতের ঘটনাটি নৌনিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এক বিশাল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সামরিক শক্তির প্রদর্শনী সাগরের নীল জলরাশিকে রণক্ষেত্রে পরিণত করেছে। খবরে প্রকাশ, ইরান তাদের জলসীমায় বা তার আশেপাশে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন বা ছোট দ্রুতগামী বোটের মাধ্যমে হামলার পরিকল্পনা করেছিল, যা তাদের অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলের একটি অংশ হিসাবে পরিচিত। কিন্তু মার্কিন বাহিনী তাদের উন্নত রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই হুমকি আগেভাগেই শনাক্ত করতে সক্ষম হয় এবং পাল্টা আঘাত এনে সেই প্রচেষ্টা নস্যাৎ করে দেয়। এই ঘটনায় আবারও প্রমাণিত হল যে বর্তমান সময়ে নৌযুদ্ধ কেবল বিশাল বিশাল জাহাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ড্রোন, মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখন গেম চেঞ্জার হিসাবে কাজ করছে, যেখানে কয়েক সেকেন্ডের সিদ্ধান্ত জীবন ও মৃত্যুর ব্যবধান গড়ে দিতে পারে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে যে তারা তাদের আত্মরক্ষা এবং আন্তর্জাতিক জলসীমায় অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করতে যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করতে প্রস্তুত, এবং এই পাল্টা আঘাত ছিল ইরানের প্রতি একটি পরিষ্কার সতর্কবার্তা যে তারা যেন মার্কিন শক্তির পরীক্ষা নিতে না আসে। অন্যদিকে ইরান হয়তো চেয়েছিল এই হামলার মাধ্যমে নিজেদের সক্ষমতা জানান দিতে এবং হরমুজ প্রণালী বা লোহিত সাগরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, কারণ এই পথগুলো দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এবং পণ্য পরিবাহিত হয়। তাই এখানে অস্থিরতা তৈরি করতে পারলে তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে সক্ষম। ভূরাজনীতির দাবা খেলায় উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে সাম্প্রতিক কড়া বার্তাটি, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালায় তবে তার প্রথম লক্ষ্যবস্তু বা ভিকটিম হবে তাদেরই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যের সমীকরণকে সম্পূর্ণ নতুন এক মোড় দিতে পারে। এবং এটি কেবল ফাঁকা বলি নয়, বরং এর পেছনে রয়েছে সামরিক সক্ষমতা ও স্ট্র্যাটেজিক ডেপথের হিসাব নিকাশ। এই হুমকিটি মূলত সেই সব প্রক্সি গ্রুপ বা রাষ্ট্রীয় শক্তির পক্ষ থেকে এসেছে যারা মনে করে যে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়ে তাদের দুর্বল জায়গায় আঘাত করলেই ওয়াশিংটনকে চাপে ফেলা সম্ভব। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের নিরাপত্তা যেহেতু সর্বোচ্চ অগ্রাধিকার পায়, তাই তেল আবিবকে টার্গেট করা মানেই হোয়াইট হাউসের বুকে আঘাত করা। সমরবিদরা বলছেন এই হুমকির পেছনে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ও রকেটের মজুদ, যা গোপনে টাক করে রাখা হয়েছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, বন্দর এবং সামরিক স্থাপনার দিকে। এবং যদি সত্যিই যুক্তরাষ্ট্র কোনো অ্যাকশানে যায়, তবে চোখের পলকে এই মিসাইলগুলো ইসরায়েলের আকাশসীমা ছেয়ে ফেলতে পারে। ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা অ্যারো অত্যন্ত শক্তিশালী হলেও যদি একসাথে হাজার হাজার রকেট ও ড্রোন ধেয়ে আসে, তবে তা শতভাগ ঠেকানো গাণিতিকভাবে অসম্ভব হয়ে পড়তে পারে। আর এই দুর্বলতাটিকেই কাজে লাগাতে চাইছে প্রতিপক্ষ। এই বার্তাটি দেওয়ার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইছে যে কোনো সামরিক পদক্ষেপ নেয়ার আগে যেন তারা 10 বার ভাবে,
কারণ এর ফলাফল তাদের মিত্রদের জন্য ধ্বংসাত্মক হতে পারে। সাগরের 1000 ফুট গভীরে লুকিয়ে রাখা হয়েছে এমন এক মারণাস্ত্র যাকে সমরবিদরা ইরানি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বলে অভিহিত করছেন, এবং এটি আসলে মহাকাশের কোনো ব্ল্যাক হোল নয়, বরং এটি ইরানের অত্যন্ত উন্নত প্রযুক্তির কিলো ক্লাস সাবমেরিন বা এমন কোনো গোপন আন্ডারওয়াটার মাইন নেটওয়ার্ক যা শত্রুপক্ষের রাডারে বা সোনারে ধরা পড়ে না বললেই চলে। এই ব্ল্যাক হোল নামটি এসছে এর নীরবতা থেকে, কারণ ডিজেল ইলেকট্রিক চালিত এই সাবমেরিনগুলো যখন ব্যাটারি মোডে চলে তখন এগুলো এতটাই নিঃশব্দে চলাচল করে যে সমুদ্রের তলদেশের স্বাভাবিক শব্দের সাথে এদের আলাদা করা প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণেই এগুলো মার্কিন বা পশ্চিমা নৌবাহিনীর জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। পারস্য উপসাগরের অগভীর জলে এই ধরনের সাবমেরিন বা মাইন অত্যন্ত কার্যকর, কারণ বড় বড় নিউক্লিয়ার সাবমেরিন বা ডেস্ট্রয়ারগুলো গভীর জলে শক্তিশালী হলেও অগভীর এবং সংকীর্ণ জায়গায় এই ছোট ও নিঃশব্দ ঘাতকদের সামনে বেশ অসহায়। ধারণা করা হচ্ছে ইরান সাগরের তলদেশে এমন সব স্থানে এই ব্ল্যাক হোলগুলো বা মাইন পেতে রেখেছে যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুটের খুব কাছে, এবং প্রয়োজন হলে তারা মুহূর্তের মধ্যে পুরো প্রণালী বন্ধ করে দিতে পারে অথবা অতর্কিত হামলা চালিয়ে বিশাল যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দিতে পারে।